জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম মৃধা। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি কাল বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে ছাত্র জনতা। শুক্রবার মধ্যরাতে শাহবাগে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় রাজধানীতে যে পয়েন্টগুলোতে আন্দোলন গড়ে উঠেছিল সেগুলোতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলবে বলেও জানান তিনি। এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টো রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন। ওই সমাবেশ থেকেই শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জামায়াত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। ৩ দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের অধ্যায় বন্ধ হয়ে গেছে, যারা এটি খুলতে চায় তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আলটিমেটাম দিয়ে নেতারা বলেন, আইসিটি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখতে হবে। দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, মূল্যবোধের শত্রু, এই শত্রু আওয়ামী লীগকে জনগণ বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চায় না। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতার প্রয়োজনে তারা বিভিন্ন এম্বাসির সাথে আপোষ করতে চায়, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বাংলাদেশে এখনো কিছু ছেলে মেয়ে আছে যারা দলের চেয়ে জুলাইয়ের জন্য বেশি জানবা। 5ই আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকেই শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন জুলাই বিপ্লবী ছাত্র জনতা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ছাত্র জনতার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত ৮টার দিকে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। একই দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। এদিকে দীর্ঘ 9 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ায় সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কুষ্টিয়ায় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। এদিকে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবি জানানো হয়। ময়মনসিংহের চরপাড়া মোড়ে জড়ো হয়ে গুম খুনের কারণে শেখ হাসিনার বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। একই দাবিতে দুপুরে নড়াইলের রাজশাহী, কিশোরগঞ্জ ও নোয়াখালীতেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট সরকার যে ছাত্র জনতা যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, আমরা তাদের বিচারের আওতায় দেখতে চাই। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। আওয়ামী লীগ সংগঠনকে জানো চিরজীবনের জন্য বাংলাদেশ জমিনে নিষিদ্ধ করা হয়। ছাত্র জনতা সবাই এখানে উপস্থিত আছি, সবাই চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। সংস্কারের নামে কালক্ষেপণ ও স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র তৈরির অভিযোগ উঠছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর খামারবাড়িতে স্টার পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনে সংশয় তৈরি হচ্ছে। এছাড়া সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মূল মন্ত্র অক্ষুণ্ণ রেখে সংবিধানের সময় উপযোগী সংস্কার করার ব্যাপারেও বলেন তিনি, যা এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি তুলে ধরেছে বলেও জানান তারেক রহমান। আরও বলেন, আওয়ামী লীগ নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বিভিন্ন সময় দেশের সংবিধানকে দলীয় সংবিধানে রূপান্তরিত করেছে। আগামীতে আর যেন কোনো স্বৈরাচার না তৈরি হয় সে বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে সকলকে আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো শক্তি যেন বিভাজন তৈরি করতে না পারে। জনগণের কাছে দায়বদ্ধ একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনো তাদের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে। তবে রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সব জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি শনিবার সকাল 11টায় বিক্ষোভ মিছিল ও দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শুক্রবার পল্টন মোড়ে গণ অধিকার পরিষদের এক গণসমাবেশে দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, বর্তমান উপদেষ্টাদের দ্বারা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব না। আর দলের সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ আয়োজন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সব অংশীজনদের নিয়ে জাতীয় সনদ তৈরির প্রস্তাবও দেন রাশেদ খান। দোষরদেরকে জামিন দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। এটা হলো এদেশের বিপ্লবী ছাত্র জনতার সাথে বেঈমানি। এই উপদেষ্টা পরিষদের উপরে চাপ সৃষ্টি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে জাতীয় সংলাপের আহ্বান করতে সরকারকে বাধ্য করে আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। বর্তমানে এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদের মিটিং ডাকুন, জাতীয় সংলাপ ডাকুন। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা প্রদান করুন। আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকের আহ্বান জানিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। রাজধানীর মিন্টু রোডে সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। সমাবেশে সংহতি জানিয়ে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হবে। আওয়ামী লীগের অনেক ভূত রয়েছে, আওয়ামী লীগের দোসর রয়েছে, আওয়ামী
আওয়ামী লীগের দালাল রয়েছে, তাদেরকে পরিষ্কার করতে হবে। সকল গণহত্যার বিচার করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে এবং এই খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি, সকল মানুষের দাবি, দেশপ্রেমিক ইমানদার জনতার দাবি। আওয়ামী লীগের বিচারের কালক্ষেপণ হচ্ছে দুপুরে বাইতুল মোকাররমের জামে মসজিদের দক্ষিণ গেটে জুম্মা নামাজ শেষে এক বিক্ষোভ মিছিলে এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিক্ষোভ মিছিলে আক্ষেপ করে বলেন, 9 মাসেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, গুম, খুন ও গণহত্যার বিচার হলো না। তিনি জানান, শিগগিরই রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে হবে। বলেন, ছাত্র জনতার আওয়ামী লীগ বিরোধী এই কর্মসূচির প্রতি তাদের দল একাত্মতা প্রকাশ করেছেন। বিক্ষোভ মিছিলটি পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন ঘুরে যমুনা অভিমুখে যাত্রা করে। পরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবের শহীদের রক্তের এই দাবি হচ্ছে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং ফ্যাসিস্ট যে রাষ্ট্রপতি আছে তাকে অনতিবিলম্বে তিনি পদত্যাগ না করলে পদত্যাগ করতে এদেশের জনগণ বাধ্য করবে তাকে। সময় এসেছে পুরোপুরি মাঠে নেমে যাওয়ার, যে আমরা এই ব্যাপারে কারো কোনো কথা শুনতে চাই না। বিচার হইতে হবে আওয়ামী লীগে যারা করে তাদের নেতৃবৃন্দের, এবং দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকারের বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত বিএনপির নয়, নির্বাচন কমিশন ও সরকারের। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ নেবে, নির্বাচন কমিশন নেবে। এছাড়াও বলেন, বর্তমান দেশের সার্বিক অবস্থা নিয়েও তাদের সাথে কথা হয়েছে। আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সে বিষয় নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। এদিকে বর্তমানে দেশের রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণে করতে হলে নির্বাচন যত শিগগিরই হবে ততই মঙ্গল বলেও বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 5 জনের একটি দল বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, এবং জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কি না করবে। জুলাই গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল সেটি যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। প্রেস ক্লাবে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। কোনোভাবে পতিত স্বৈরাচারের উস্কানি, প্রলোভন কিংবা পার্শ্ববর্তী কোনো দেশের চাপে পড়ে কোনো আপোষ না করার আহ্বান জানান ডক্টর জাহিদ। সরকারের মধ্যে বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আওয়ামী লীগ পালানোর সময় নেতাকর্মীদের কথা ভাবেনি, এখন কচ্ছপের মতো মাথা বের করতে চাইলে সেটি
ভুল হবে তাদের। পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না, না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, তার নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। তারা এখন যদি আবার মানে মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারীর উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্তে প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার দাখিল করা হবে। চলতি সপ্তাহেই গঠন হবে চাংখারপুল হত্যা মামলার আনুষ্ঠানিক চার্জ। শুক্রবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ফেসবুকে পোস্টে বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে চাংখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। অভিযান শুরুর নাটকীয় 7 ঘন্টা পর নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর 5:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাত 11:15টার দিকে আইভিকে গ্রেপ্তারের নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকার তার নতুন বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। খবর পেয়ে আইভির সমর্থকেরা মসজিদের ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেয়। পরে দুই সড়কের বেশ কিছু পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে অবস্থানকারীরা। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 2টি থানায় হত্যা ও হত্যার চেষ্টা সহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে যেতে রাজি হননি তিনি। তবে দিনের আলো ফুটলে যাবেন বলে জানান সাবেক এই মেয়র। এদিকে আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডের কালীর বাজার এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। বিগত এই 8-9 মাসে আমরা এজাহারভুক্ত অনেক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় পুলিশের 2 কর্মকর্তাকে প্রত্যাহার ও 2 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়, দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ও কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ আন্দোলন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের সবশেষ খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, কর্মসূচির সবশেষ অবস্থা জানাবেন। সানি, শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং বিচারের দাবিতে যেই টানা 24 ঘন্টার বেশি সময় ধরে আন্দোলন চলছে, যমুনা থেকে যে আন্দোলন ইন্টারকন্টিনেন্টাল হয়ে শাহবাগে এসে অবস্থান করছে, সেই আন্দোলনের এখন অবস্থান হচ্ছে যে এখনও তারা অবস্থান করছেন এই রাত 11টার পরে হাসনাত আবদুল্লাহ এবং
আক্তার হোসেন নাগরিক পার্টির যে শীর্ষ দুই নেতা, তারা গণমাধ্যমের সামনে কথা বলে আগামীকাল শনিবারের কর্মসূচি ঘোষণা করেছেন। রাত পহলেই যেই শনিবার, সেই শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে যে বিকেল 3টায় এখানে গণজমায়েত করবেন এবং একই সঙ্গে জুলাই এবং আগস্টের আন্দোলনে ঢাকার রাজধানীর যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় জমায়েত হয়েছিল এবং দীর্ঘদিন যেখানে আন্দোলন হয়েছিল সেই সমস্ত পয়েন্টও গণজমায়েত করার ঘোষণা তারা দিয়েছেন। তাদের দাবি হচ্ছে যে এখানে যারা আন্দোলন করছেন, যারা আন্দোলনে এসেছেন, তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এখন এখানে যেই কর্মসূচি চলছে সেটি হচ্ছে যে একটি এলইডিতে অর্থাৎ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জুলাইয়ের আন্দোলনের যেই ঘটনাগুলো ঘটেছে, পিলখানায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে 2013 সালের 5 মে, সেই ঘটনাগুলোর নানান ধরনের স্থির চিত্র, ভিডিও চিত্র দেখানো হচ্ছে এবং যারা আন্দোলনে এখানে অংশ নিয়েছেন তারা সেগুলো দেখছেন এবং তারা এই শাহবাগের যে রাস্তা সেটি অবরোধ করে অবস্থান করছেন এবং আগামীকাল যে কর্মসূচি রয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য, সেটি পালন করার জন্য জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা তারা ডাক দিয়েছেন। তারা বলছেন যে শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা, যারা পিলখানায় হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এই আগামীকালের যে আন্দোলন, যে গণজমায়েত, সেই গণজমায়েতে তারা জড়ো হবেন এবং যেটি মূল দাবি হচ্ছে যে কোনো ধরনের গড়িমসি না করে অনতিবিলম্বে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে এবং দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটি হচ্ছে মূল দাবি। এই দাবির প্রেক্ষিতেই এই আন্দোলন চলছে এবং গতকাল রাত 10টার পর থেকে যমুনার সামনে এই আন্দোলন শুরু হয়। এরপর বিকেলে যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের ফোয়ারার সামনে যে জমায়েত হয়, সেই সমাবেশ থেকে এসে এই শাহবাগের যে চৌরাস্তা, সেই শাহবাগের এই মোড়ের রাস্তা অবরোধ করা হয়। সেই অবরোধ কর্মসূচি টানা চলছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা এসেছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা অংশ নিয়েছেন এবং তাদের অংশগ্রহণেই মূলত এই আন্দোলন চলছে এবং তাদের দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, একই সঙ্গে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র ঘোষণার দাবি তারা জানিয়েছেন। এটি হচ্ছে তাদের মোটা দাগের দাবি যে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে ঘোষণাপত্র, যেটি দীর্ঘদিন যাবৎ যারা আন্দোলন করেছেন, বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের দাবি, রাজনৈতিক দলগুলোর দাবি যে জুলাইয়ের আন্দোলনের ঘোষণাপত্র এবং সেই ঘোষণাপত্রের কথা আজকেও এই জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি তার বক্তব্যে বলেছেন এবং হাসনাত আবদুল্লাহ যিনি নাগরিক পার্টির আরেকজন শীর্ষ নেতা, তিনিও আগামীকালের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তিনি দেশের রাজনৈতিক দল এবং দেশের যারা এই তাদের পক্ষে যারা রয়েছেন তাদেরকে এই আওয়ামী লীগের বিরুদ্ধে শাহবাগে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং এখন পর্যন্ত এই 12টার দিকেও শাহবাগে অবস্থান করছেন। এখন পর্যন্ত এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ছাত্র রাজনীতির ব্যানারে যে সমস্ত শিক্ষার্থীরা এসেছেন তারা অবস্থান করছেন এবং এখানে আওয়ামী লীগের যে 15 বছরের নানান রকম যে নির্যাতন, জুলুম, যে গুম খুনের যে তথ্যচিত্র, সেটি এখানে সেই প্রামাণ্য ভিডিও চিত্র এখানে দেখানো হচ্ছে, সেটি তারা দেখছেন এবং এখানে অবস্থান করছেন। যানবাহন চলাচলের জন্য কিছুটা সুযোগ করে দেয়া হচ্ছে যাতে বিশেষ করে জরুরি সেবার যেই যানবাহনগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গণমাধ্যমের যানবাহন থেকে শুরু করে অন্যান্য জরুরি যে যানবাহনগুলো সেগুলো চলার জন্য কিছু সড়ক শিথিল করা হয়েছে, সেইগুলো সুযোগ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি সড়ক বন্ধ করে পুরো একটি সড়কেই এখন তাদের দখলে রয়েছে এবং সেই সড়কে অবস্থান নিয়ে এখানে মূলত এই অবস্থান কর্মসূচি চলছে। তাদের দাবি একটি এবং যেই দাবিতে এখানে তারা স্লোগান দিচ্ছেন, যেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন, সেই দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা। কারণ তাদের যুক্তি হচ্ছে যে জুলাই আগস্টে যেই গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে, 15 বছরে যে হত্যা, নির্যাতন, গুম খুনের সাথে আওয়ামী লীগের যে অভিযোগ তারা করছেন, এর মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে এখানে যারা আন্দোলন করছেন, অবস্থান কর্মসূচি করছেন তাদের মূল দাবি। সেই দাবির প্রেক্ষিতেই তারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের কাছে মূলত তাদের দাবি যে যাতে
তাদেরকে যাতে এই আওয়ামী লীগকে যাতে বিচারের আওতায় আনা হয় এবং আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের যতগুলো সহযোগী সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোকেও যাতে বিচারের আওতায় আনা হয় সেই উদ্দেশ্যেই মূলত এই শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে। আগামীকাল বিকেল 3টায় গণজমায়েতের ডাক দিয়েছে এখানের আন্দোলনকারীরা। আগামীকাল 3টায় গণজমায়েত হওয়ার পরে সেখান থেকে হয়তো আবার নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারে আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে। সানি, আওয়ামী লীগ নিষিদ্ধ বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার রাত 10:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হয়ে পৈটতলা রেল ক্রসিংয়ের কাছাকাছি একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস এবং সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়েছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এবার সাতক্ষীরা সুন্দরবন লাগোয়া সীমান্ত দিয়ে 70 ভারতীয় নাগরিককে পুশিন করেছে বিএসএফ। বিকেল 4টার দিকে সুন্দরবনের মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত দিয়ে এসব ভারতীয় নাগরিককে পুশিন করা হয় বলে নিশ্চিত করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা জানান, সুন্দরবনের রায়মঙ্গল নদীর মোহনা ব্যবহার করে এসব নাগরিকদের বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়া হয়। সীমান্তবর্তী মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে 70 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে পুশিনের বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। ইতিমধ্যেই মোংলা জোনাল অফিস থেকে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 70 ছাড়াও আরও কিছু ভারতীয় নাগরিককে সুন্দরবনে ফেলে যাওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান বন কর্মকর্তা। অবৈধভাবে বালু উত্তোলন করলে সে যেই হোক না কেন কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আজ বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটি এর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় স্থানীয়দের সাথে কথা বলেন উপদেষ্টা। জনকল্যাণ উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। ড্রেজিং কার্যক্রম পরিদর্শনকালে তার সঙ্গে সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এই উপদেষ্টা জানান, মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট হয়েছে ঠিকই, তবে গ্রামীণ কোনো উন্নয়ন হয়নি। যার যার স্বার্থ আছে, স্বার্থটা একটু জলাঞ্জলি দেন, স্বার্থটা বাদ দিয়ে সাধারণ মানুষের উপকার যেতে হয় সেখানে দেন। দরকার হলে আপনার জমি দেবেন। কে কি কোন পলিটিক্স করে আমার দেখার ব্যাপার না। চোরি উন্নয়ন কাজে আপনারা যদি বাধা দেন কেউ, তাহলে এটা অন্তত আমরা এই সরকার সহ্য করবো না। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বন্দর শ্রমিকরা। বিকেলে হালিশহর বন্দর কলোনি এলাকায় এই সমাবেশ আয়োজন করে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। এ সময় শ্রমিক নেতারা জানান, চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে স্বয়ংসম্পূর্ণ, এমনকি এটি লাভজনক একটি রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান সত্ত্বেও বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভৌগোলিক কারণেও চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ হওয়ায় দেশের সম্পদ দখলে নিতে এই অঞ্চলকে অনেক আগে থেকেই বিদেশি পরাশক্তিগুলো চেষ্টা করছে। তাদের দাবি, এই বন্দর বিদেশিদের হাতে গেলে শুধু অর্থনীতি নয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পাশাপাশি কাজ হারাবে বহু শ্রমিক। সরকার সিদ্ধান্ত না বদলালে শিগগিরই আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
আমাদের লেবিগতন টাকা, আমাদের নামের উসুরের টাকা কাটে, ওই আমাদের ওই টাকাগুলা কারা বুক করতেছে? আমরা সাধারণ শ্রমিক কেন এখান থেকে এই টাকা থেকে বঞ্চিত? আমরা তার বিচার চাই। আমাদের দেশে তো অনেক সম্পদ আছে, আমাদের দেশে বড় বড় কোম্পানি আছে, ওদের থেকে শেয়ার করি, এখানে একটা ডিভিউয়াল করুক না। এই জিনিসটা যদি ডিভিউয়ালকে দেওয়া হয়, আমাদের এখানে অনেক কর্মচারী এখানে ছাঁটাই হবে, অনেক লোক কাজ করতে পারবে না। দেশে বর্তমানে বিনিয়োগের নামে সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের সমালোচনা করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যেটি নিতান্তই প্রয়োজন শুধুমাত্র সেসব প্রকল্প বাস্তবায়ন করবে। এছাড়া ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও উল্লেখ করেন আমির খসরু। বিগত সরকারের সময়ে কর্মসংস্থান ও বিনিয়োগে দেশে পিছিয়ে গেলেও সে তথ্য আড়াল হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন তরুণ শিক্ষার্থী ও দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বক্তারা। ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক সিচুয়েশনটা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না। দেশের মধ্যেও হবে না, দেশের বাইরে থেকে হবে না। আমরা তো বিনিয়োগের অনেক সার্কাস দেখতে পাচ্ছি, দুঃখের সাথে বলছি আমি। যারা বিনিয়োগ বুঝে তারা জানে এই সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না। বিনিয়োগ হতে হলে বাংলাদেশে নির্বাচিত স্থিতিশীল সরকার হতে হবে, তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়। ঢাকা, খুলনা, রংপুর, বরিশাল সহ দেশের 18 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সকাল থেকে রোদের প্রখরতায় সারা দেশে অনুভূত হচ্ছে প্রচণ্ড গরম। এতে ভোগান্তিতে পড়েন ঘর থেকে বাইরে বের হওয়ারা। এমন অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। দিনের তুলনায় রাতে আরও বেশি গরম অনুভূত হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অসহনীয় তাপপ্রবাহের মাঝে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এবার ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। টানা তৃতীয় রাতেও ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে পাকিস্তান, এমনটাই দাবি নয়াদিল্লির। স্থানীয় সময় রাত 8টার দিকে হামলা হয় বলে জানিয়েছে তারা। সে সময় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর, পাঞ্জাবের অমৃতসর সহ বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। ব্ল্যাকআউট হয় জম্মু কাশ্মীরের শ্রীনগরে। সাধারণ জনগণকে সতর্ক করতে বাজানো হয়েছে জরুরি সাইরেন। অবশ্য পাকিস্তানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতর দাবি নয়াদিল্লির। পাকিস্তানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইসলামাবাদ বলছে শুক্রবার রাতে ভারতে কোনো ধরনের হামলা চালায়নি তারা। পাকিস্তানের হামলার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। এর আগেও অবশ্য ভারতের হামলার বিষয়টি অস্বীকার করেছেন পাকিস্তান। প্রথম মার্কিন নাগরিক হিসেবে রোমান ক্যাথলিক চার্চের 140 কোটি ভক্ত ও অনুসারীর প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নতুন পোপ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, যাকে বলা হয় চতুর্দশ লিও। বৃহস্পতিবার ভ্যাটিকান দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন 69 বয়সী রবার্ট ফ্রান্সিস। 70টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া 133 কার্ডিনাল এই ভোটাভুটিতে অংশ নেন। নির্বাচিত হওয়ার পর রীতি অনুসারে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত অনুসারীদের উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন তিনি। এ সময় প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার জন্য শান্তি কামনা করেছেন নতুন পোপ। অন্য ধর্মাবলম্বীদের প্রতি উদারতা দেখানোর আহ্বান জানিয়ে নতুন পোপ রবার্ট ফ্রান্সিস বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে মিশনারি গির্জা স্থাপন করতে হবে। এই গির্জাই হবে সবার মধ্যে সেতু বন্ধন গড়ে তুলবে। নতুন পোপ চতুর্দশ লিওকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি যোদ্ধাদের পরাজিত করার ৮০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনের অস্ত্রবিরতির ঘোষণা দিলেও রাশিয়া কোনো শর্তই মানছে না বলে অভিযোগ করছে ইউক্রেন। কিয়েভের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে মস্কো। বিশেষ এই দিবস উপলক্ষে বুধবার মধ্যরাত থেকে ৩ দিনের অস্ত্রবিরতির ঘোষণা করে মস্কো। যদি কিয়েভ বলছে এটা পুতিনের প্রহসন ছাড়া কিছুই নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এখন পর্যন্ত ৭৩৪ বার অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করেছে রাশিয়া। চলমান অস্থায়ী বিরতির মধ্যে ৬০টিরও বেশি সামরিক অভিযান চালানো হয়েছে। এখনও চলছে এমন অভিযানের সংখ্যা কমপক্ষে ২০টি বলে দাবি ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর। বিপরীতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অস্ত্রবিরতির মধ্যে ২ বার তুরস্ক সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়েছে ইউক্রেন। মস্কোর দাবি, বুধবার মধ্যরাত থেকে রাশিয়ার নানা প্রান্তে ইউক্রেনের বিচ্ছিন্ন হামলার সংখ্যা অন্তত ৫৫০। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবারের মধ্যে কিয়েভে মেমোরিয়াল পরিদর্শন করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এবার খেলার প্রসঙ্গ। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। প্রথম ২ ম্যাচে দাপটের সাথে জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। প্রথম ম্যাচে বোলারদের দাপটে সফররতদের ১৫০ আগে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহান মাহিদুল অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে প্রায় ৩৫০ রানের সংগ্রহ পায়। জবাবে কিউইয়া থামে ২৫৭তে। তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াডে এসেছে ৪ পরিবর্তন। পারভেজ ইমন, শামীম, তানভীর শরীফুলের পরিবর্তে সুযোগ পেয়েছেন অমিত হাসান, আফিফ হোসেন নাসুম ও মুকিদুল মুগ্ধ। ওয়ানডে সিরিজ শেষে 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল। সিলেটে প্রথমটি 14 মে ও দ্বিতীয়টি ঢাকায় 21 মে শুরু হবে। ভারত পাকিস্তানের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে 1 সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করে আগস্ট-সেপ্টেম্বরের আসরের বাকি ম্যাচ আয়োজন করতে চায় বিসিসিআই, দাবি করেছে টাইমস অফ ইন্ডিয়া। একই কারণে পিএসএলের ভেন্যু পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। পাকিস্তান সুপার লিগের বাকি থাকা ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। চলতি মৌসুমে পিএসএলের বাকি রয়েছে আরও 8টি ম্যাচ। ভেন্যু পরিবর্তন হলেও বাকি ম্যাচ সময়সূচি এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালবির মুখোমুখি হওয়ার কথা থাকলেও ড্রোন হামলায় স্টেডিয়ামের কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় এক জরুরি বৈঠকে ম্যাচটির সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজন করা যেতে পারে। ভন তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে বলেন, তাদের দেশের ভেন্যু তৈরি, আর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে ভারতীয় খেলোয়াড়রা সেখানেই থেকে যেতে পারবেন। প্রসঙ্গত, ভারত পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে 1 সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধর্মশালায় ব্ল্যাকআউট ঘটনার পর ফ্রাঞ্চাইজি ও বিদেশি খেলোয়াড়রা উদ্বেগ প্রকাশ করায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আইপিএল কর্তৃপক্ষ। নতুন সূচি ঠিক করতে এই সপ্তাহের মধ্যেই বৈঠক হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।